প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। এই গল্পের ঘটনা এবং চরিত্র সবই কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল খুঁজে পেলে দুঃখিত। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্প কঠোরভাবে প্রাপ্তমনস্কদের গল্প। কিন্তু ডেড বডিটা পেল কোথা থেকে? এসব করে পার পাবেন ভেবেছেন? হ্যাঁ, এখান থেকে বেরোতে পারবেন তো? আরে কি করছিস কি? খবরদার টর্চ চালাবি না। এবার তার ফলো আপ করার সময় কেঁচো খুঁড়তে গিয়ে পরপর সব কেউটে বেরিয়ে আসছে। একটা ডেড বডি দেখে বুঝতে পারছেন না আপনারা পুলিশ না পুলিশ? এই মরা বাবাই তো আসল মিস্ট্রি। তার নামটা ঠিক জানি না, বুঝলি, তবে তার যাবতীয় কাজ কারবার সবই মরা নিয়ে। আপনি কি হুমকি দিচ্ছেন নাকি আমাকে? একটা এক্সক্লুসিভ কভারেজ, মরার সঙ্গে উঠবোস করে এমন একটা লোক, বুঝলি। জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত ৯টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। শুনছেন মহুয়া বন্দ্যোপাধ্যায়ের লেখা যাজ্ঞসেনী সিরিজের গল্প লাশ রহস্য, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেনমেন্ট। গল্পের শেষে আজও থাকবে একটি প্রশ্ন। প্রথম ১০ জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করা হবে আগামী সপ্তাহের গল্পের শেষে। গত সপ্তাহের ১০ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে আজকের গল্পের শেষে। শুরু হচ্ছে আজকের গল্প লাশ রহস্য। এখন খবর কাগজের অফিসের সামনে নেমে প্রায় দৌড়েই ভিতরে ঢুকলো যাজ্ঞসেনী মুখার্জি। অনেকগুলো পয়েন্ট জমা হয়ে আছে তার কাছে। ডেস্কে গিয়ে লিখতে বসতে হবে। চিফ রিপোর্টার রনেন্দা বলে দিয়েছে এটাই কাল ফ্রন্ট পেজ লিড। সেই সঙ্গে তাদের চ্যানেলেও প্রাইম টাইম ব্রেকিং। মর্গের লাশ পাচারের স্কুপটা প্রথম এনেছিল বাংলার একেবারে সামনের সারির কাগজ এবং চ্যানেল এখন খবর, মানে এই যাজ্ঞসেনী। এবার তার ফলো আপ করার সময় কেঁচো খুঁড়তে গিয়ে পরপর সব কেউটে বেরিয়ে আসছে। ঠান্ডা মাথায় সেগুলোকে ট্রেস করতে হবে। ভাবতে ভাবতে নিউজ রুমে ঢুকে এদিক ওদিক চোখ বোলালো যাজ্ঞসেনী। অবশ্য ঘরে বাইরে সে যোগী নামেই ফেমাস। না, রাজা নেই। কি যে করে না ছেলেটা, কোথায় যে ঘুরে বেড়ায়। তাকে খুব দরকার ছিল। থাকে আগে বরং কপিগুলো ঝপাঝপ করে নামিয়ে ফেলা যাক। ডেস্কে বসে কম্পিউটার অন করে টাইপ শুরু করে যোগী। ঝড়ের বেগে হাত চলছে তার। যোগীর ডেস্কটা থেকে সোজাসুজি তাকালেই দরজা। লিখতে লিখতে সেদিকে চোখ পড়তেই সে দেখতে পেল পিঠে ব্যাগ আর হাতে ক্যামেরাটা নিয়ে রাজস্বী মানে রাজা ঢুকছে। এই রাজা, শোন না। 10 মিনিট বস, 10 মিনিট, সবে ঢুকেছি। ছবিগুলো আগে পাঠাই, নইলে অতনুদা খেয়ে ফেলবে আমাকে। একই 1 ঘন্টার কাছে লেট। আরে 1 মিনিট প্লিজ, একটু আয় না, খুব দরকার ছিল। উফ, বল বল কুইক, এগুলো ফেলে আবার বেরোতে আরে শোন না, কাল ওই মর্গের স্টোরিটার ফলো আপটা একটু করে দিবি রে। আরে সেই যে লাশ পাচার, কাল বিশেষ কিছু নেই, শুধু কর্তাদের একটা প্রেস মিট হতে পারে বোধহয়। দীপ্ত, তরুণ, রিনি সবাই কাল বুকড। আমারও একটা ইম্পর্টেন্ট কাজ আছে, একটু করে দে না প্লিজ। হবে না, কাল আমি। বাবা এরকম কেন করছিস রে? আউশ গ্রামের কেসটার পরে তুইও তো ফেলিসিটেড হয়েছিলিস, বল? আমি একা তো হইনি। ধরবে ফেলিসিটেশন ধুয়ে জল খাবো না। কাল আমি করে পাত্তির খোঁজে যাব, বুঝলি। মানে একটা এক্সক্লুসিভ কভারেজ, মরার সঙ্গে উঠবোস করে এমন একটা লোক, বুঝলি। অন্তত দিন 2 আমার পাত্তা পাবি না। মরে না গেলে নেক্সট উইকের শুরুতে চাঁদ বদন নিয়ে হাজির হব। মরার সঙ্গে উঠবোস মানে? আজকে রিপোর্টটা হলো রে, চটপট কর। ওদিকে চ্যানেলেও একটা ফিচার স্টোরি বানাতে হবে। হ্যাঁ 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 রনেন্দা, হয়ে গেছে হয়ে গেছে, এই তো আর জাস্ট 10 মিনিট। গ্যাজাবি পরে আগে স্টোরিটা নামা। ও হ্যাঁ, ভালো কথা। আজ যেন কটা বডি মিসিং বললি? আজ 2টো। তাহলে কাল আর আজ মিলিয়ে গোটা 5 হলো। জমে যাবে। এটা আমাদের ব্রেকিং। ভেরি গুড। আর্জেন্ট কিন্তু, চটপট হাত চালা।
বাবা, একেবারে যেন বন্দে ভারত। শোন না, মরার সঙ্গে ওঠবোস না কি যেন একটা বললি তখন? 2 মিনিট, হ্যাঁ। ব্যালকনিতে আয়, এটা সিক্রেট। চল চল। ক্যান্টিনের পিছন দিকে ব্যালকনির এই অংশটা বেশ ফাঁকা থাকে। রিপোর্টারদের যত জটলা সব সামনের দিকটায়। ক্যান্টিনে তেলকালি, আলু পটলের খোসা কিংবা জল টল ছড়িয়ে থাকে বলে কেউ আর এদিকটায় ঘেঁষে না। যোগীকে নিয়ে এই ফাঁকা দিকটাতেই এসে দাঁড়ালো রাজা। একটা সিগারেট ধরালো। কথাটা আগে ঠিক করে বলতো তো, সেই মরার গল্পের সঙ্গে মর্গ থেকে লাশ উধাওয়ের লিঙ্ক আছে নাকি রে? তুইও যে স্কুপ মারছিস বলিস নি তো। আরে ধুস, এসব মর্গ টর্কের গন্ধের মধ্যে আমি নেই। এই চুনোপুটিতে তুই সামলা, আমি এখন ইন্টারন্যাশনাল খেলছি ভাই। ইন্টারন্যাশনাল মানে? সেই মার্কিং ম্যাগাজিনের কাজটা আবার পেয়েছিস? ওয়াও রাজা, বলিস নি তো। আরে আস্তে ভাই, কেস খাওয়াস না। কাল আমার ডে অফ, পরশু টুক করে একটা ছুটি মারবো। বাজার যা গরম, এখন চাইতে গেলে দেবে না। কাল সকালবেলা সোজা কেশবপুর। মরা বাবা এখন ওখানেই উঠেছেন। কেশবপুর? আচ্ছা, আরে মরা বাবাটা আবার কে? এই মরা বাবাই তো আসল মিস্ট্রি। তার নামটা ঠিক জানি না, বুঝলি? আচ্ছা, তবে তার যাবতীয় কাজ কারবার সব ওই মরা নিয়ে। কি বলছিস? মরার খুলিতে চা খায়, মরার ছাই গায়ে মাখিয়ে মৃতদেহের সঙ্গে নাকি কথাও বলে। হোয়াট? সে আবার কি জিনিস? এই, এগুলো তুই জানলি কি করে? ওখানকার লোকজন বলেছে? আরে ওখানকার লোকজনকে চিনব কি করে? এটা আমাকে অ্যাডভেঞ্চার থেকে বলেছে। ও, ওদের ছবি লাগবে। কতদিন পরে ওদের একটা কাজ পেয়েছি বস। মোটা টাকা, ছাড়া যায় নাকি? মরা বাবা। আচ্ছা, ওই কেশবপুরের কোথায় উঠেছে? সেটা বলা চাপের। কেন? সে নাকি গেছো দাদার মতো, মানে কখন যে কোথায় থাকে তা কেউ জানে না। আগে গিয়ে ছিপ তো ফেলি, তারপর সে কোত্থেকে ছিপটা গাঁথে সেটা না হয় পরেই বুঝবো। বেশ, তুই না হয় গিয়ে মরার খুলিতে চা খেয়ে আয় বাবা। আমি দেখি অন্য কাকে ম্যানেজ করতে পারি। চলি রে। আরে সেন্টু খেয়ে গেলি তো? শোন না, আমার সঙ্গে যাবি? এটা একটা বেশ আনন্যাচারাল কেস, কিন্তু তুই কভারও করতে পারবি। না থাক, তোর এক্সক্লুসিভে আমি আবার কেন বাদ সাধবো বল? বাবা, একেবারে পল্লবিনী। এই শোন, এসব সেন্টু ফেন্টু বাদ দে। তোর এখানকার মর্গটা ওই অনিকেত না কি জানো? আরে তোর ওই গুণমুগ্ধ জুনিয়রটা, ওর ওপর চাপিয়ে দে না। কি যে বলিস? তারপর চমকাই কোটায় বেরিয়ে পড় কাল ঠিক ভোর 6টায়। চমকাই কোটা? সেটা আবার কি? সেটাও বুঝলি না? আরে একেবারে হাটকে কোনো কপি দিয়ে রনেনদাকে জাস্ট চমকে দেওয়া। যাওয়ার আগে নো ফাঁস, ফিরে এসে বিরাট ফোঁস, বুঝলি? তোর হচ্ছে, দাঁড়া। তোকে যদি না আমি পুলিশ হেডকোয়ার্টার থেকে পরের দিন সকাল 6টায় বেরোতে হবে। তাই আজ আগে আগে বাড়ি ফেরার পথ ধরল যাজ্ঞসেনী। ভাগ্যিস রনেনদা কার সঙ্গে যেন মিটিংয়ে ব্যস্ত, তাই আর তার ঘরে ধার মারায়নি সে। জরুরি কাজ আছে বলে বেরিয়ে এসেছে। রাজাও কখন টুক করে কেটে গেছে সে খেয়াল করেনি। আজ সারাক্ষণ তার মাথায় সেই মরা বাবার কথাটাই ঘুরছে। একজন মানুষের সঙ্গে একটা লাশের এত ওতপ্রোত সম্পর্ক হয় কি করে? না, এমন কথা যাজ্ঞসেনী কখনো শোনেনি। আচ্ছা, তার দাদু ভাই এ বিষয়ে কিছু জানেন? আর্মির রিটায়ার্ড মেজর, যেখানেই সে ঠক্কর খায় আগে দাদু ভাইকেই ফোন করে যোগী। আর কি আশ্চর্য, আজ দাদু ভাইয়ের কথা ভাবতে না ভাবতে দাদু ভাইয়েরই ফোন এসে গেল। হ্যালো, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ দাদু ভাই। হ্যাঁ দিদি ভাই, মনে হচ্ছে তুমি রাস্তায় তা বাড়ি ফিরছো নাকি? তা আজ এত আগে? আসলে তোমার আজকের নিউজটা কাল পড়ে একটা জায়গায় যাব দাদু ভাই। রিয়েলি? হ্যাঁ হ্যাঁ, আমি ভীষণ এক্সাইটেড। তুমি এক্সাইটেড মানে তো আবারও একটা দারুণ কিছু আসছে বলে মনে হচ্ছে। তো কোথায় যাচ্ছ সেটা শুনি। কেশবপুর। আচ্ছা দাদু ভাই, তুমি তো তোমার আর্মি লাইফে এত জায়গায় ঘুরেছ, এত মানুষকেও মিট করেছ, কাউকে কখনো মরার খুলিতে চা খেতে দেখেছ? মরার খুলি?
না না তো, এরকম তো কখনো শুনিনি। ওয়েট ওয়েট ওয়েট, মরার খুলি বললে তাই না? শুনিনি বটে, তবে তবে পড়েছি, বুঝলে। পড়েছ? কাদের কথা পড়েছ দাদু ভাই? এটা কি কখনো কোনো মানুষ করতে পারে? মানুষ যে কি পারে আর না পারে তা সে নিজেই জানে না দিদি ভাই। এই মরার খুলিতে চা খাওয়ার কেসটা একটা বইতে পড়েছিলাম, মনে পড়ছে এখন। আচ্ছা, একটা ট্রাইব আছে, বুঝলে। না না, ট্রাইব ঠিক বলা যায় না, একটা গ্রুপ আছে, বুঝলে। একটা গ্রুপ, তারা এটা করে। এটা তাদের কাইন্ড অফ রিচুয়াল। তারা ভীষণ রকম ডিয়ারিং বলতে গেলে। তারা কারা দাদু ভাই? কি নাম তাদের? তাদের তাদের অঘোরি বলে, মানে তারা অঘোরপন্থী, তাই অঘোরি। আচ্ছা, অঘোর মানে কি জানো তো? অঘোর মানে হচ্ছেন শিব। মাই গুডনেস, এরা সাধক? এমন উদ্ভট ভাবে কেউ সাধনা করে? শিব বা কালী রিলেটেড অনেক সাধনাই তো শ্মশানের সঙ্গে, মানে ওই ডেড বডির সঙ্গে জড়িয়ে আছে দিদি। সব সাধনা ব্যাপারটা শোনোনি তুমি? শুনেছে। এটাও সেরকমই একটা আর কি। আচ্ছা, তা তুমি হঠাৎ এসব জানতে চাইছো কেন দিদি? মরার খুলিকে চায়ের কাপ বানিয়ে চা খায় দাদু ভাই, এমন একজনকে মিট করতে যাচ্ছি কাল। ব্যাপারটা সম্পর্কে তোমার কাছ থেকে কিছু তো একটু ক্লু পেলাম, বলো। থ্যাংক ইউ সো মাচ দাদু ভাই, ভাগ্যিস ফোনটা করলে। তার মানে কোনো অঘোরির খোঁজ পেয়েছো মনে হচ্ছে। বেস্ট অফ লাক দিদি। থ্যাংক ইউ। তবে একটু সাবধান, এমন মানুষজন কিন্তু বেশ ডেডলি হয়, এটা মাথায় রেখো। একদম একদম, ডোন্ট ওয়ারি দাদু ভাই। রাখছি গো, রাখছি। হ্যাঁ দাদু ভাই, এসে গেছি গো আমি। ওকে, বাই। বাই। দাদা দাদা, ওই যে ওই কালো গেটটা, ব্যাস ব্যাস ব্যাস, এখানে ব্যাস। থ্যাংক ইউ। এ কি রে যোগী, এত সকাল সকাল তুই ফিরে এলি? তোর শরীর টরীর ঠিক আছে তো? কি রে? উফ, কি যে বলো না মা, একদিন কি আমি একটু তাড়াতাড়িও বাড়ি ফিরতে পারি না? না, তা পারিস না কেন, নিশ্চয়ই পারিস। তবে তা হ্যাঁ রে, ব্যাগে কটা জামা কাপড় ভরে দেবো? কখন বেরোবি কাল? তা এবার কোন মুলুকে শুনি? মা তোমাকে না এবার একেবারে সিআইডি টপ পোস্টে বসিয়ে দেব আমি। উফ, তুমি যা একখানা গোয়েন্দা তৈরি হয়েছো না। কম দিন তো আর দেখছি না তোকে। কটা জামা আর কতদিন, এই দুটো বলে এবার আমায় উদ্ধার করো মা। উফ, পারো তুমি। হ্যাঁ রাজা, বল। হ্যাঁ, কাল সকাল 6টা। মনে আছে পাক্কা। শোন না, আমি ওই সাসপিশিয়াস মানুষটা সম্পর্কে বেশ কিছু ইনফো কালেক্ট করেছি, বুঝলি। আরে দাদু ভাইয়ের ফোন এসেছিল আজকে, বুঝলি। দাদু ভাই খাওয়াটা সেরে গিয়ে অনলাইন ক্লাস নিলে হতো না? আমারও তো কিছু কথা থাকে নাকি? ও, এই শোন না, মাতৃদেবী আজকে হেব্বি মেজাজে আছে। আসি মা, 2 সেকেন্ড জাস্ট। শোন, ঠান্ডা করে আসি, রাখছি। কাল 6টার সময় ক্যাব ধরছি আর তোকে তুলে সোজা হাওড়া। বাই, গুড নাইট। মা, দাও খেতে দাও, খুব খিদে পেয়েছে। তা যাবিটা কোথায় সেটা বলবি তো? কেশবপুর যাব মা, কেশবপুর। হুগলির আন্ডারে পড়ছে, বুঝলে। আরামবাগ হয়ে যেতে হয়। আর দিও না। হ্যাঁ, গোঘাট দিয়েও যাওয়া যায়। কাজটা রাজারই, সেই অ্যাডভেঞ্চার পত্রিকাটা গো, তোমাকে বলেছিলাম না, ওই ম্যাগাজিনেরই কাজ। জানো মা, রাজাকে এমন একজনের ছবি তুলতে হবে যে সর্বক্ষণ মানুষের লাশ নিয়ে কারবার করে। ভাবতে পারছো? লাশ নিয়ে কারবার মানে ডোম? না মা, ডোম নয়। এদের ওঠা বসা, খাওয়া শোয়া সবটাই লাশের সঙ্গে, বুঝলে। ক্যাবে আসতে আসতে দাদু ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল। দাদু ভাই বলল যে এই গ্রুপটাকে নাকি অঘোরি বলে।
এমনই এক মরা বাবা, মানে অঘরী বাবা ওই কেশবপুরে এসে উঠেছেন। অঘরী? তারা তো শুনেছি একেবারে নির্জনে থাকে, তাদের কেউ দেখতেও পায় না। সেই লোক ওই কেশবপুরে আসবে কেন? কে জানে, কেশবপুরটা নির্জন বলেই বোধ হয়। শোনো না মা, কাল আমি পাক্কা 6টায় বেরোবো, রাজাকে তুলে সোজা হাওড়া, সেখান থেকে 7:30টায় ট্রেন। আমরা পরশু সকালেই ফিরে আসব। ওখানে থাকা খাওয়ার সব বন্দোবস্ত রাজাই করছে। শোন, আজ কিন্তু আর ওই ল্যাপটপ খুলে বসবি না, জাগিয়ে শুয়ে পড়। পাক্কা। গুড নাইট। মা, শুয়ে পড় বললেই কি আর যাজ্ঞসেনী শুয়ে পড়তে পারে? কোনো নতুন কাজে যাওয়ার আগে বেসিক হোমওয়ার্কটা না করে সে যেতে পারে না। আর এটা তো এমন অদ্ভুত একটা ব্যাপার, এখানে হোমওয়ার্ক না করলে চলে নাকি? গুগল খুলে অঘরীদের নিয়ে পড়াশোনা শুরু করলো যাজ্ঞসেনী। যত পড়ছে ততই সে যেন শিউরে উঠছে। এমনটাও সম্ভব? একটা লাশের কোনো কিছুই ভোগ দখল থেকে বাদ দেয় না এরা। লাশের সঙ্গে সম্ভোগ। কালো আকাশটার দিকে চেয়ে চেয়ে কতগুলো কালো চিন্তা তার মাথার মধ্যে কিলবিল করতে লাগলো। ইস, কত দেরি হয়ে গেল। তড়িঘড়ি শুয়ে পড়লেও ঘুম কি আর আসে? পরদিন সকালে ক্যাবে বসেও কেমন যেন আনমনা হয়ে রইল সে। কিরে, ওই এত গুম হয়ে কি ভাবছিস বলতো? আরে থাকা খাওয়া নিয়ে কোনো চাপ নেই, বুঝলি? কেশবপুরের এক সদাশয় মানুষের সঙ্গে ওভারফোন আলাপ হলো। এই অ্যাডভেঞ্চার ম্যাগের সুপ্রকাশদা এ সত্যি করিতকর্মা লোক বটে। কোথায় হায়দ্রাবাদ, কোথায় কেশবপুর, সেখানকার এক মাথাকে ঠিক খুঁজে বার করেছে। তার নাকি বাংলো গোছের একখানা বাড়িও আছে সেখানে। নামটা যেন কি বললো, ও হ্যাঁ, অশোক সামন্ত। ওই উনি সব অ্যারেঞ্জমেন্ট করে দেবেন, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। আরে অত কি ভাবছিস বলবি তো? কাল কি সব ইনফো নিয়েছিস বললি, তা 2-1 পিস ছাড় না শুনি। আমার ভাই অত সময়। উফ, কি হলো? সালা উল্লু কহি কা ইখুনি হয়ে যেত, রাম নাম সত্য হ্যায়। আরে ফাঁকা রাস্তায় লোকটা এমন হুট করে গাড়ির সামনে এসে পড়লই বা কেন? আজব তো। শরাবি আছে, ও, নশা ছুটেনি। লোকটা এক্ষুনি লাশ হয়ে যেত। তো সেই মরা বাবার ভোগ। ট্রেনটা ঘড়ি ধরে 7:15 ছাড়ল। কেশবপুর পৌঁছতে আরো ঘন্টা 3। ট্রেনে বসেই অঘরী সংক্রান্ত সমস্ত খবর রাজাকে শুনিয়ে দিল যোগী। রাজার হাঁ মুখটা একেবারে দেখার মতন। এমন ব্যাপার স্যাপার সে জন্মে শোনেনি। লাশের নেশায় কিনা কে জানে, গোটা পথটা জুড়ে দুজনে মিলে নেট ঘাঁটাঘাঁটি করে আরও বেশ কিছু আশ্চর্য খবরাখবরও উদ্ধার করে ফেলল। সুপ্রকাশদার কথা মতো চকমিলনপুর নামের একটা জায়গা থেকে অশোক সামন্ত ড্রাইভার ওদের গাড়িতে তুলে নিল। লোকটা বেশ লম্বা চওড়া, তাগড়াই গড়ন। স্টিয়ারিং তো নয়, যেন চাবির রিং ঘোরাচ্ছে। অসম্ভব দ্রুত বেগে গাড়ি ছুটল কেশবপুরের দিকে। এই জায়গাটা দেখ, সত্যি কি সুন্দর রে। কংক্রিট আর পলিউশন দেখতে দেখতে একেবারে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। ধান ক্ষেত থেকে আসা হাওয়াটা সারা শরীরটা যেন জড়িয়ে দিচ্ছে। সে তো বোঝাই যাচ্ছে। সারাক্ষণ কপালে উঠে থাকা ভুরু দুটো এতদিন এবার একটু রিল্যাক্সড হয়েছে। পারিসো। আরে এক মিনিট, এ ড্রাইভার দা, ওই যে মাঠের মধ্যে অত বড় হলুদ পাঁচিল ঘেরা বাড়িটা, ওটা কার? ন্যাড়া মাঠটার আশেপাশে আর তো কোনো বাড়ি নেই। হ্যাঁ সত্যি তো। ওটা বাড়ি নয়, অশোকবাবুর কোল্ড স্টোরেজ। ওনার কোল্ড স্টোরেজ, ভেরি, ধানি জমি, অনেক কিছু আছে। কথা বলতে বলতে ছিমছাম দোতলা বাড়ির সামনে গাড়িটা এসে দাঁড়ালো। অশোক সামন্ত দরজার সামনেই দাঁড়িয়েছিলেন। হাফাতা ফতুয়া আর পাজামা পরা মানুষটি বেশ হাসি খুশি, শান্ত, মাঝারি চেহারা, বয়স 55 বোধ হয়। তবে শরীরের শক্তপোক্ত গড়ন দেখে মনে হয় আরও কম। আসুন 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 ম্যাডাম, আসুন আসুন ভাই, আমি অশোক সামন্ত। নমস্কার অশোকবাবু। রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? না না, কোনো কষ্ট হয়নি। চমৎকার রাস্তা, চমৎকার সিনারি। আচ্ছা, বেশ ফ্রেশ হয়ে গেছি।
আচ্ছা, আলাপ করি দিই, ইনি আমার বন্ধু যাজ্ঞ সেনী। আমরা দুজনেই একই একই স্কুল কলেজে পড়াশোনা করেছি। আমরা সেই ছোটবেলার বন্ধু, এখন একসাথে ছবি তুলি। বেশ বেশ, সময় নিয়ে আপনাদের ছবি দেখবো ম্যাডাম। আমারও ছবি তোলার নেশা আছে। নিশ্চয়ই। তা বলছিলাম কি, একটু ভেতরে বসে চাটা খেয়ে। আসলে সকাল থেকে জার্নি করছি তো, এখন আগে যদি একটু স্নান করতে পারতাম তাহলে খুব ভালো হতো। নিশ্চয়ই নিশ্চয়ই। প্লিজ ডোন্ট মাইন্ড। আমরা কোথায় উঠবো যদি বলে দেন, পরে না হয় আপনার বাড়িতে এসে জমিয়ে চা খাবো আর গল্প করব। এ বাবা, আমারই বোঝা উচিত ছিল, আপনারা সেই কলকাতা থেকে আসছেন। না না, ঠিক আছে ঠিক আছে। চলুন ম্যাডাম, আগে আপনাদের বাড়িটা দেখিয়ে দিয়ে আসি। আমারই একটা ছোটখাটো আস্তানা আছে আর কি। যোগী আর রাজাকে নিয়ে অশোক সামন্ত এবার তার রিসর্টের দিকে রওনা হলেন। মুখে বললেন বটে ছোটখাটো আস্তানা, কিন্তু তার আয়তন দেখে ওরা দুজনেই তো একেবারে ফার্ম হাউসের মতো। পাঁচিল দিয়ে ঘেরা এলাকাটার মধ্যে কি নেই? গাছপালা ঘেরা বাগান, পুকুর, বসার বন্দোবস্ত, পাথরের পরি স্ট্যাচু, এমনকি একটা ছোটখাটো পার্কও আছে। এলাকাটা জুড়ে বেশ কয়েকটা ছোট ছোট বাংলো ধাঁচের কটেজও রয়েছে। বাহ, আপনার তো দেখছি এলাহি ব্যাপার। না ম্যাডাম, এলাহি আর কোথায়, ওই একটু ছোটখাটো। কি বলছেন, এটা ছোটখাটো? আসলে এটা রিসর্ট হিসেবে ভাড়া দিই। নানান জায়গা থেকে লোকজন আসে আর 2-3 দিন ছুটি কাটিয়ে যায়। ওই আপনারা যাকে উইকেন্ড ডেস্টিনেশন বলেন আর কি। ফ্রেশ নেচার, ফ্রেশ খাবার দাবার, এখানে কোনো কিছুতে ভেজাল নেই ম্যাডাম। কথা বলতে বলতে একটা কটেজের সামনে এসে দাঁড়ালো ওরা। সামনে এক ফালি বারান্দা, তাকে ঘিরে দুটো ঘর। পকেট থেকে চাবি বের করলেন অশোক সামন্ত। কটেজগুলোর মধ্যে এইটা সবচেয়ে স্পেশাল। আচ্ছা, আপনারা সুপ্রকাশ বাবুর পরিচিত, তাই আপনারা আমারও স্পেশাল গেস্ট। আশা করি এখানে কোনো অসুবিধা হবে না। আর এই কটেজের দায়িত্বে আছে রামশরণ। বেশ। আপনাদের যা লাগবে ওই সব বন্দোবস্ত করে দেবে। আপনাদের দরজার সামনেই ও শুয়ে থাকবে, কোনো চিন্তা নেই। সেসব তো না হয় হলো, কিন্তু আসল কথাটাই তো জানা হলো না দাদা। ওই মরার খুলিতে চা খাওয়া যে বাবাজি আর কি, ওনাকে কোথায় পাবো? সুপ্রকাশ দা বলছিলেন আপনি নাকি কিছু খোঁজ খবর দিতে পারেন। খোঁজ খবর মানে ওনার তো কোনো ঠিক নেই, কখন যে কোথায় থাকেন। কেশবপুরে এসেছে এটা ঠিক, তবে আশেপাশের গ্রামে কখনো বা অন্য কোথাও চলেও যান। বেশ কয়েকজন শিষ্য টিষ্য হয়ে গেছে ওনার, কে যে কখন কোথায় নিয়ে যায় ওনাকে। আচ্ছা, খোঁজ নিতে চেষ্টা করছি, নিরাশ হবেন না, এইটুকুই বলতে পারি। উনি কেশবপুরে এলে কোথায় থাকেন? সেটাও ঠিক নেই ম্যাডাম, কখনো খোলা মাঠে, কখনো বা মন্দিরের থানে। আমার বাড়িতে থাকার জন্য তো পায়ে ধরেছিলাম ওনাকে, একদিনের বেশি রাখতেই পারিনি। আর তাছাড়া অসুবিধাও আছে, মেলা লোক জমে যায় তো। মরার খুলি আর হাড়গোড়গুলো কি ওর সঙ্গেই থাকে? হ্যাঁ তাই তো, ওনার সঙ্গে একটা ঝোলা আছে, তার মধ্যেই এইসব বিস্তর জিনিসপত্র আছে। আচ্ছা, নিন ম্যাডাম, আপনারা ফ্রেশ হয়ে নিন। খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে আসুন না হয়, তখন জমিয়ে গল্প হবে। এখন তবে আসি। থ্যাংক ইউ। রামশরণ নামের ছেলেটা বিহারি হলেও বাংলাটা ভালোই বোঝে। বেশ চটপটে বছর 22-এর একটা ছেলে। ওদের স্নান টানের পর গরম গরম ভাত, তরকারি, মাংসের ঝোল এনে দিয়ে গেল। এখানকার রাঁধুনির রান্নাটাও দারুণ। খেতে খেতে তাকেই সেই অদ্ভুত বাবাজির কথা জিজ্ঞেস করছিল রাজা। রামশরণের কাছ থেকে যা জানা গেল তা সংক্ষেপে হলো এই রকম। এই বাবাজি দিন 20 আগে এখানে এসে হাজির হয়েছেন। কোথা থেকে এসেছেন কেউ জানে না। কথাবার্তায় তার হিন্দি টান আছে। একটা উত্তরীয় আর গেরুয়া ধুতি ছাড়া গায়ে অন্য কিছু নেই। হাতে একটা বাঁশের মতো লাঠি থাকে, লম্বা চুলদারি, যাকে যা বলেন সব নাকি মিলে যায়। মরার খুলিতে ওনার চা খাওয়ার ঘটনাটা রামশরণ নিজে চোখে দেখেছে। আচ্ছা রামশরণ, ওর গলায় কোনো মালা টালা নেই? মানে সাধু সন্ন্যাসী মানুষ তো, তাদের গলায় যেমন থাকে আর কি। हाँ दीदी, देखा है वो कয়েকঠো মালা ওনার গলায় আছে। আচ্ছা, ছোটা ছোটা কিসের আছে আমি তো জানে না, হাড়গোড়ের ভি হতে পারে, মালুম নাই। আর ওর গায়ে
সাদা সাদা কিছু দেখনি কখনো? নাই নাই নাই, গা তো পুরা সাফ সুতরা আছে। ঝুলায় সাদা সাদা কি সব জন্য আছে। अच्छा दीदी, এখন আমি যাই। आप लोगों को और कुछ चाहिए तो मुझे बुला लेना। আচ্ছা এসো। ওই যে বেল দেখছেন, ওটা দাবালেই আমি চলে আসবে। বেশ বেশ। বাবা, তুই তো দেখছিস সাধু স্পেশালিস্ট হয়ে উঠেছিস। এসব লাইনেও তোর আবার কেউ জানাশোনা আছে নাকি? আচ্ছা রাজা, তোর কি মাথায় সত্যি কিছু ঢোকে না? এই মরেছে, এখন আবার আমাকে পড়াতে বসবি নাকি রে? সেই কোন সকালে বেরিয়েছি, একটু ঘুমোই প্লিজ। বেশি না 1 ঘন্টা, তারপর তোর কাছে মন দিয়ে পড়বো। বিলিভ মি, 1 ঘন্টা। কলকাতায় গিয়ে ঘুমোস। এখন সিগারেটটা নেভা, ধোঁয়াটা বিরক্ত লাগছে। নেভা না, নেভা বলছি। তুই ও ঘরে জানা, আমাকে আমার মতন থাকতে দে না এখানে। তোর সঙ্গে কয়েকটা ইম্পর্ট্যান্ট কথা আছে। আমি দরজাটা বন্ধ করব। রে, দরজা বন্ধ করে কি করবি? বাঁচাও। চুপ, সিরিয়াস কথার সময় একদম চ্যাংরামো করবি না। ওকে ওকে, কুল। এই যে নেভালাম, বল। শোন, ট্রেনে আসতে আসতে তোকে যে ইনফোগুলো দেখালাম, সেগুলো বেমালুম ভুলে মেরে দিয়েছিস। তোকে বলেছিলাম না, এইসব অঘরী কালটে সাধুরা কেউ লোকালয়ে থাকেন না, তারা নির্জনে লোকের স্পর্শ বাঁচিয়ে থাকেন। বলেছিলাম তো, তারা লোকজন একেবারেই পছন্দ করেন না। বলেছিলাম কি না আমি? এই হ্যাঁ তো বলেছিলি তো। তবে আরে সত্যি তো। তাহলে এখানে কেসটা কি হলো? আস্তে আস্তে। আরে চেঁচাচ্ছিস কেন? চেঁচাস না। মনে পড়েছে, এরা ছাইটাই মেখে থাকেন। হ্যাঁ, হাতে অনেক সময় চিমটে থাকে আগুন থেকে মরার হাড়গোড়গুলো তোলার জন্য। আর এক্স্যাক্টলি। আর এদের এই শিষ্য টিষ্য সব ওই কালচেরই লোক হয়, বুঝলি? এমন খেটে খাওয়া গ্রামবাসীরা ওই ভয়ানক মানুষজনের সঙ্গে মিশতেই তো পারবে না। ঠিক ঠিক। তাহলে তাহলে আর যাই হন, বুঝলি, উনি অঘরী নন কিছুতেই। বাকি কেসটা নিজের চোখে না দেখে ঠিক বোঝা যাবে না, বুঝলি? দেখা যাক কি হয়। বিকেল বেলায় অশোক সামন্ত নিমন্ত্রণে ওনার বাড়িতে চায়ের আড্ডায় বেশ খানিকক্ষণ গল্প টল্প করে অশোকবাবুর গাড়িতেই গ্রাম দেখতে বেরোলো যোগী আর রাজা। ওদের হাতে সময় বেশি নেই, 2-1 দিনের মধ্যেই কলকাতা ফিরতে হবে। সে কথা অবশ্য অশোক সামন্ত জানেন। তিনিও কথা দিয়েছেন যে এই 2-1 দিনের মধ্যেই ওই সাধু বাবার ছবি তোলার ব্যবস্থা করিয়ে দেবেন। তা গ্রামটাম দেখে কয়েকজনের সঙ্গে আলাপ সালাপ করে রাতের অন্ধকার নামার আগেই রিসর্টের দিকে ফিরল ওরা। সাধু বাবার নামে সে গ্রামের লোকে ভক্তি আর ভয় তটস্থ। 2-1 জন মন্ত্রতন্ত্র নিলেও বাকিরা একটু দূরে দূরেই থাকে। মরার খুলিকে কে না ভয় পায়। রামশরণের কল্যাণে রাতের খাওয়াটাও বেশ জম্পেশ হলো। এঁটো বাসনপত্র উঠিয়ে নিয়ে যাওয়ার সময় রামশরণ বলে গেল, ও রাত মে বাহার নেই আনা দিদি, ঘরে থাকবেন। কুত্তা ছাড়া থাকে, ও পাহারা দেয়। ও তাই বুঝি? ও খতরনাক কুত্তা আছে। না না, একে এই জায়গাটা চিনি না, জানি না, অন্ধকারে বাইরে যাব কেন? না গো, আমরা এমনিতেও খুব টায়ার্ড, এক্ষুনি ঘুমিয়ে পড়ব। কেশবপুর গ্রামের রাত মানে যে এত ভীষণ রকম নিঝুম তা তাদের ধারণাও ছিল না। মনে হচ্ছে অন্য কোনো গ্রহে এসে পড়েছে। সেখানে ওরা 2 জন ছাড়া আর কোনো জনমানব নেই। তার উপর উঁচু কম্পাউন্ডে ঘেরা রিসোর্টের বাইরে ঘরবাড়ির সারা শব্দও আসে না। ঘুমিয়ে পড়া ছাড়া সত্যিই আর কিছু করার নেই। রাজা আর যোগী যে যার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। এখানে বেকার চেষ্টা করে লাভ নেই। নেটের অবস্থা একেবারেই শোচনীয়। বইয়ের পাতাতেও মন বসছে না। ঘরের নাইট ল্যাম্পটা জ্বালিয়ে শুয়ে পড়ল যোগী। প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল। রাত তখন অনেক। হঠাৎ কি একটা শব্দে তার ঘুমটা ভেঙে গেল। শব্দটা একটু দূর থেকে আসছে। ভালো করে কান পেতে শুনল। গাড়ির শব্দ। এত রাতে কোনো গেস্ট এলো, কিন্তু সেটা কি সম্ভব? বুঝতে পারে না যোগী। আবার সে ঘুমিয়ে পড়ে। সেদিন রাতে বেশ এক পশলা বৃষ্টিও হয়েছে। পরদিন সকালে ব্রেকফাস্ট খেয়ে
রাজাকে নিয়ে কম্পাউন্ডের এপাশ ওপাশ ঘুরতে ঘুরতে একটা জায়গায় এসে চোখ আটকালো তার। এই রাজা, রাজা দেখ, আরে মাটির দিকে দেখ না, কিছু বুঝতে পারছিস? এটা তো চাকার দাগ মনে হচ্ছে। কালকে বৃষ্টির নরম মাটিতে দাগ পড়েছে। কাল রাত্রিরে আমি খুব অস্পষ্ট একটা শব্দ শুনেছি, বুঝলি, গাড়ি আসার শব্দ। তখনই বৃষ্টিটা এলো। সে কি রে, অত রাতে কে আসবে? সেটাই তো প্রশ্ন। যাকে এসব নিয়ে কাউকে কিছু বলিস না কিন্তু। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। আপনাদের ঘরে গিয়ে দেখতে পেলাম না, তাই খুঁজতে বেরিয়েছি, দেখা করতে এলাম। রাতে কোনো কষ্ট হয়নি তো? না না, একটুও না। আপনার সমস্ত ব্যবস্থা ভীষণ ভালো, আমাদের কোনো সমস্যাই হয়নি। বেশ বেশ, আপনাদের জন্য একটা ভালো খবর আছে। আচ্ছা, আজ বিকেল নাগাদ মরারখুলিতে চা খাবার একটা ফটোশ্যুট করতে পারেন। শুনলাম বাবাজি নাকি আজকে এখানে আসছেন। বাহ, উনি এলেই আপনাদের ডেকে নিয়ে যাব। দেখি কোথায় ওঠেন। বেশ বেশ, আমরা একদম রেডি থাকবো। বিকেলের দিকে অশোক সামন্তর গাড়ি এসে হাজির, তবে আজ অন্য ড্রাইভার। যোগী আর রাজাকে নিয়ে গ্রামের শেষ মাথায় একটা মন্দিরের কাছে এসে পৌঁছল সে। মন্দির চত্বরে সত্যি যেন মেলা বসেছে। অশোক সামন্তর দেখা মিলল না সেখানে, তবে এই ড্রাইভারই সেই লোকের ভিড় কাটিয়ে ওদের মন্দিরের চাতালের কাছে এনে দাঁড় করালো। সেই চাতালেই বসে আছেন বাবাজি। লাল রঙের কাপড় পরা, লম্বা চওড়া চেহারা, মাথার বিরাট লম্বা চুল আর গালের দাড়ি মিলে মিশে আশ্চর্য এক ইন্দ্রজাল তৈরি করেছে। কপালে অনেক রকম রং দিয়ে তিলক আঁকা। চোখের দৃষ্টিটা দেখলে বুকের রক্ত হিম হয়ে যায়। চুপ করে ওদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন বাবাজি। তারপর নিজের ঝোলা থেকে একটা মরার খুলি বার করে ইশারায় জিজ্ঞাসা করলেন যে ওরা সেটাই দেখতে চায় কিনা। আজ নাকি বাবাজি মৌন নিয়েছেন। মরার খুলিটার টপাটপ কয়েকটা ছবি তুলে নিল রাজা। যোগীও নিজের মোবাইলটা দিয়ে ভিডিও করতে শুরু করল। অশোকবাবুর সেই নতুন ড্রাইভার এবার গাড়ির থেকে একটা ফ্লাস্ক এনে সে খুলিতে চা ঢেলে দিল। বাবাজি তাড়িয়ে তাড়িয়ে চা খেতে লাগলেন। রাজা আর যোগীর ক্যামেরা থামছেই না। আশেপাশের মানুষজন কেউ বা ভয়, কেউ ভক্তিতে অস্ফুটে কি সব বলতে লাগলো, কিন্তু যোগীর সেসবে মন নেই। তারা এদিক ওদিক ঘুরে ঘুরে ছবি তুলতেই ব্যস্ত। যোগীর অনুরোধেই বাবাজি নিজের লম্বা চুল পিছন থেকে ডান কাঁধের দিকে সরিয়ে নিলেন একবার। নানান অ্যাঙ্গেল থেকে ছবি টবি নিয়ে বাবাজিকে প্রণাম করল তারা। বাবাজি এবার বেশ খুশি মনে তাকালেন, ডান হাতটা তুলে আশীর্বাদও করলেন। না, আর এখানে থাকার কোনো দরকার নেই। ওরা দুজনে এবার অশোক সামন্তর গাড়িতে চড়ে বসল। ড্রাইভার তাদের নিয়ে রিসোর্টের দিকে চলল। সারা রাস্তাটা যোগী কেমন থম মেরে বসে রইল, একটা কথাও বলল না। গাড়ির আওয়াজে রামশরণ এসে দরজা খুলে দিল। রাতের খাবারটা একটু তাড়াতাড়ি দিতে বলে ঘরে চলে এলো যোগী। রাজা শোন, আজ বেশি দেরি করিস না, বুঝলে? খেয়ে দে, একটু গড়িয়ে নে। আমার মন বলছে জানিস, আজ রাতেও সেই গাড়ির আওয়াজটা আবার হবে। আজ কিন্তু আমরা বেরোবো। হ্যাঁ, মানেটা কি? গাড়িতে কে আসে সেটা আমাদের দেখতে হবে। শুনলি না রাতে কুকুর ছাড়া থাকে এখানে? দেখ তোর মুন্ডু, কুকুর যদি সত্যিই থাকে তাহলে সারা দিনের মধ্যে একবারও তার ডাক আমরা শুনতে পাবো না। কাল থেকে তুই এখানে একবারও কুকুরের ডাক শুনেছিস? না, তা শুনিনি। তবে তবে অন্য কোনো ঘরে হয়তো বাধা আছে। ড্যাম ইট, তোর ভয় করে তুই ঘরে থাক, আমি বেরোবো। আরে আরে, সে কথা বলেছি নাকি? আমি বলছিলাম যে চুপ চুপ। রামশরণ, হ্যাঁ রামশরণ, ভেতরে এসো। কাপ দুটো ওখানে রেখে যাও। হ্যাঁ, বাহ, গরম গরম চা, থাক ওখানে। হ্যাঁ, ওই বাবাজিকে দেখে কিছু বুঝলি? অঘরী সম্পর্কে ওর ঠিক হোমওয়ার্ক করা নেই, এটা পরিষ্কার বুঝতে পেরেছি, বুঝলি? তবে ভেতরে কি যেন একটা খচ খচ করছে, জানিস?
আচ্ছা শোন, গাড়ির শব্দটা পেলে ও ঘর থেকে আমি তোকে ফোন করব কিন্তু, হ্যাঁ? গুড নাইট। যোগীর ঘুমটা বরাবরই পাতলা, কোনো টেনশন থাকলে তো আসতেই চায় না। তাই নিশুত রাত্রিরে কম্পাউন্ডের লোহার দরজাটা যেই একটু ক্যাঁচ করেছে, অমনি যোগীর ঘুমটা ভেঙে গেল। আশপাশটা এত নিস্তব্ধ যে দরজা খোলার আওয়াজটা স্পষ্ট বুঝতে পারল সে। সেই সঙ্গে আরেকটা ঘষ্টানির আওয়াজ কানে যেতেই সেটা যে গাড়ির চাকা তা বুঝতে কোনো অসুবিধে হলো না তার। বালিশের নিচে থেকে ফোনটা বার করল যোগী। হ্যালো রাজা, বেরিয়ে আয়। শোন শোন, ক্যামেরাটা আনিস সঙ্গে। বাইরেটা একেবারে জমাট বাঁধা অন্ধকার। এত বড় কম্পাউন্ডে কোথাও কোনো আলো নেই। ব্যাপারটা বেশ অবাক লাগলো ওদের। জায়গাটাকে ঠিক যেন জঙ্গলের মতো গভীর মনে হচ্ছে। কিসে একটা ঠক্কর খেয়ে পায়ের নিচেটা দেখার জন্য মোবাইলের টর্চটা সবে জ্বালাতে যাবে রাজা, যোগী খপ করে ওর হাতটা ধরে ফেলে চাপা গলায় বলল, আরে কি করছিস কি? খবরদার টর্চ জ্বালাবি না। কি অন্ধকারে? একটু পরে চোখে শুয়ে যাবে। দাঁড়া, এখন তো কোনো শব্দ করবি না, আস্তে আস্তে। এদিকটা এদিকটা। আলো থাকতে থাকতে কম্পাউন্ডের ভেতরটা ভালো করে দেখে রেখেছিল যোগী। এখন সবটাই মনের আন্দাজে পা ফেলতে লাগলো সে। সামনের দিক বরাবর মেইন গেট, সুতরাং ওদিকে গিয়ে লাভ নেই। ডান দিকটা পার্ক আর ডাইনিং হল। আন্দাজ করে করে বাঁ দিক বরাবর এগোতে লাগলো ওরা। ওদের পায়ের উপর দিয়ে কি একটা ছুটে গেল। আরেকটু হলে উহ করে উঠত রাজা। চুপ চুপ, ইঁদুর টিঁদুর হবে বোধহয়। উফ, ভীষণ ভীতু তুই। সাপ হতে পারে। তোর বোকা, সাপ ওরকম লাফায়। ওই দেখ, একটা আলো, আলো দেখতে পাচ্ছিস? বাঁ দিক থেকে আলোটা আসছে। ওটা ওটা কি রে? কোনো ঘর না? হ্যাঁ, কটেজগুলোর পিছন দিকে একটা আউট হাউসের মতো আছে না? এটা বোধহয় ওটাই হবে, বুঝলি? ওদিকটায় আগাছার জঙ্গলে ভর্তি। আলোটাকে টার্গেট করে চল, এগো এগো। পায়ের হিসেবে মেরে কেটে 50 পা হবে, কিন্তু অজস্র আগাছা, চোর কাঁটা, ইটের টুকরো আর অন্যান্য উপদ্রব সামলে অতি সাবধানে সেই আউট হাউসটার কাছে এসে পৌঁছলো ওরা। একেবারে শেষের ঘরটা থেকে আলো আসছিল। দেওয়াল ধরে ধরে একরকম ঘষ্টে ঘষ্টে সেই ঘরের কাছে এসে দাঁড়ালো দুজনে। এখানে সব জানলাই কাচের। বন্ধ জানলা ভেদ করে বাইরে আলো এসে পড়ছে। আগাছার আড়ালে ঝপ করে বসে পড়ল যোগী আর রাজা। আশেপাশে কেউ নেই দেখে উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে একরকম গুঁড়ি মেরে জানলাটার কাছে এসে পৌঁছল। তারপরে খুব আস্তে আস্তে মাথাটা তুলল। যা দেখতে পেল, যোগী আর রাজা কয়েক সেকেন্ড ওখানে একেবারে ফ্রিজ হয়ে গেল। ঘরটার একধারে 2-4টে চেয়ার আর একটা টেবিল। মাঝামাঝি বেশ একটা বড় চৌকি রয়েছে। চেয়ারে জানলার দিকে পিছন ফিরে বসে আছেন অশোক সামন্ত। টেবিলটার উপরে কালো পরচুলা, একটা লাল কাপড় আর সাদা একটা বোঁচকা রাখা। ওদিকে চৌকির উপরে খালি গায়ে ওটা কে? অশোক সামন্তর সেই মুস্কো ড্রাইভারটা না, যে যোগীদের কেশবপুরে নিয়ে এসেছিল? কি করছে ও? এটা কি কাণ্ড রে? চৌকির উপর তো একটা মেয়ে শুয়ে আছে মনে হচ্ছে। আর ওই লোকটা র্যাপ করছে নাকি? কিন্তু কাকে? নিচু বসে পড়। আমি কয়েকটা ইট এনে তার উপর একবার ওঠার চেষ্টা করি। সাবধানে সাবধানে উঠিস। আশপাশ থেকে কয়েকটা ভাঙাচোরা ইট নিয়ে এলো রাজা। যোগী ধরে রইল নিচের থেকে। তার উপরে উঠে কয়েক মুহূর্ত দাঁড়িয়েই নিচু হয়ে বলল, কুইক, আমার ক্যামেরাটা দে। এনে শব্দ করিস না কিন্তু।
কয়েকটা স্টেল আর 20 সেকেন্ডের মতো ভিডিও করে যখন রাজা নেমে এলো তখন সে দরদর করে ঘামছে, তার হাত কাঁপছে। কোনো রকমে যোগী তাকে ধরে না ফেললে সাজানো ইটগুলো পড়েই যেত হয়তো। মেয়েটাকে রাজা একটাও কথা বলতে পারল না, ইটগুলো হাত দিয়ে ধরে রইল শুধু। যোগী তার উপর কয়েক মুহূর্ত দাঁড়াতে তার শরীর দিয়ে হিমস্রোত নেমে এলো যেন। চৌকির উপর একটা মেয়ে শুয়ে আছে বটে, কিন্তু সে বেঁচে নেই, সে একটা মৃতদেহ। অশোক সামন্তর ড্রাইভার সে লাশের সঙ্গেই উদ্দাম সম্ভোগ করছে, আর সেটা ভিডিও করছেন অশোক সামন্ত নিজে। ড্রাইভারটা নিশ্চয়ই মদের নেশায় চুর হয়ে আছেন। নিজেকে বাঁচিয়ে যোগী তার মোবাইলে কয়েকটা শট তুলে রাখল। সেই লাল কাপড়, পরচুলা কিছুই বাদ গেল না। তারপর হাঁপাতে হাঁপাতে নেমে এলো সে। চল চল, আর এখানে থাকা ঠিক না। হ্যাঁ চল চল, দাঁড়া, ইটগুলো একটু এলোমেলো করে দিই যাতে কাল সকালে আর কেউ বুঝতে না পারে। যেভাবে ওরা এসেছিল সেভাবেই গুড়ি মেরে ফিরে গেল আবার ওদিকে ওদিকে। হ্যাঁ, কোনো রকমে যোগীর ঘরেই ঢুকে পড়ল রাজা। দুজনের হাত পা তখনও থরথর করে কাঁপছে। ওই লোকটাই তাহলে? হ্যাঁ, ওই লোকটাই তাহলে মরা বাবা সেজে থাকে। আমার আজ বিকেলেই সন্দেহ হয়েছিল, বুঝলি। অশোক সামন্ত ড্রাইভারের ঘাড়ে একটা বড়সড় কাটা দাগ দেখেছি আমি তখন গাড়িতে আসার সময়। আবার আজ যখন বাবাজির ছবি তুলছিলাম সেই সময়ও যখন বললাম রে একটুখানি চুলটাকে সরিয়ে ডান দিকের ছবিটা তুললাম, তখনও জানিস বাবাজির ঘাড়েও ঠিক ওই রকমই একটা দাগ দেখেছিলাম আমি। মনটা আমার তখন থেকেই খচখচ করছিল রে। কিন্তু এরকম সেজে ওর লাভটা কি? কারোর থেকে তো পয়সা করিও নিচ্ছে না। না, সে নিচ্ছে না। এই গ্রাম থেকে আর কটা পয়সাই বা পাবে বল? ওরা তো ডলারে কামাচ্ছে। ডেড বডি নিয়ে জানিস নির্ঘাত ওরা পর্নোগ্রাফি বানাচ্ছে রাজা। অশোক সামন্ত নিজে সেটা মোবাইলে রেকর্ড করছে। এটাই ওদের আসল ব্যবসা রে। কিন্তু ডেড বডিটা পেল কোথা থেকে? আশেপাশে কত বেওয়ারিশ লাশ পড়ে থাকে। যাকে সেসব পরের কথা। এক্ষুনি এই সাংঘাতিক র্যাকেটটার মুখোশ খুলতেই হবে রাজা। একটা ফোন করি, দাঁড়া, ঘুম ভাঙলে হয়। হ্যালো হ্যালো, রনেনদা, যোগী বলছি। রাজা রনেনদাকে আদ্যপান্ত ঘটনাটা বলল যোগী। আধ ঘন্টার মধ্যে ভিডিও ক্লিপিং আর স্টিল ছবি পাঠিয়ে দিল। তারপর আবার ফোন করল। হ্যালো রনেনদা, হ্যাঁ সব পেয়ে গেছো তো? তাহলে কাল এটা টেলিকাস্টের পরই আমরা থানায় যাই। হ্যাঁ হ্যাঁ, হুগলির আন্ডারে কেশবপুর। হ্যাঁ কি? হ্যালো হ্যালো, হ্যাঁ কি বলছো? ও এক মিনিট। এই রাজা, নাম্বারটা লেখ। হ্যাঁ হ্যাঁ বলো। 98340। কি বললো রে? শোন, কাল 8টার পরেই ব্রেকিং যাবে চ্যানেলে। স্টপ প্রেস করে সিটি এডিশনে এই ছবিগুলো আর একটা রিপোর্ট ধরিয়ে দিচ্ছে রনেনদা। হুগলির পুলিশ সুপার অলোক মিত্র রনেনদার কলেজের বন্ধু, বুঝলি। তার নাম্বারটাও পেয়ে গেলাম। বাকিটা এবার যা হবে কাল 8টার পর। পরদিন সকাল 7টা নাগাদ রামশরণের বানানো চা খেয়ে তার হাতে কিছু বকশিস দিয়ে ব্যাগটা গুছিয়ে বেরিয়ে পড়ল যোগী আর রাজা। দুজনে রাস্তায় এসে দাঁড়ালো। যতটা সম্ভব নিজেদের স্বাভাবিক রেখেছে তারা। হাঁটা ছাড়া গতি নেই। পাচালা রাজা, পাচালা। টেলিকাস্ট শুরু হওয়ার আগে এই তল্লাট ছেড়ে আমাদের বেরিয়ে যেতেই হবে। এক মিনিট। হ্যালো ও অলোকবাবু, হ্যাঁ আমি যাজ্ঞ সেনী। হ্যাঁ, আমরা এখন হ্যাঁ কেশবপুর রিসর্ট থেকে এগিয়ে একটা বাজারের কাছাকাছি। হ্যাঁ কি বলছেন? ও আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ ওখানেই দাঁড়াচ্ছি। ওকে। বুঝলি রাজা, সুপার আসছেন। রনেনদা কাল রাতেই ফোন করেছিল। উনি আজ ভোরে বেরিয়ে পড়েছেন আর 15 মিনিটের মধ্যেই এখানে এসে পড়বেন। চল আপাতত ওই চায়ের দোকানটায় গিয়ে একটু বসি। 7:30টার মধ্যে অলোক মিত্র এসে পড়লেন। যোগী আর রাজাকে জিপে তুলে নিয়ে
জিপ ছুটল নলপুরের দিকে। নলপুর আর কেশবপুর মিলে একটাই পুলিশ ফাঁড়ি। মিস মুখার্জি, আমাদের স্পেশাল পুলিশ ফোর্স এর মধ্যেই অশোক সামন্তর কোল্ড স্টোরেজ, তেলকল, রিসর্ট সব ঘিরে নেবে। বাহ, ওর বাড়ির দিকেও নজর রাখা হয়েছে, আচ্ছা। কোথাও যাতে পালাতে না পারে। চলুন আগে লোকাল পুলিশকে নিয়ে আমরা অ্যাকশন শুরু করব। চলুন। ব্রেকিং শুরু হওয়ার একটু পর থেকেই সোশ্যাল মিডিয়া একেবারে ফেটে পড়ল। মাঝখানে রনিন্দা দুবার ফোনও করেছে। এইসব চলতে চলতেই অলোক মিত্র জিপ নলপুর পুলিশ ফাঁড়ির কাছাকাছি পৌঁছে গেল। পুলিশ সুপারের পরামর্শে যোগী আর রাজাই আগে সেখানে গিয়ে ঢুকল, কিন্তু যা ভেবেছিল তাই। থানার মেজবাবু তাদের পাত্তাই দিলেন না। এমনকি ছবি আর ভিডিও দেখানোর পরেও খিক খিক করে হাসতে হাসতে মেজবাবু বললেন, বলিহারি যাই আপনাকে, আপনি তো মেয়ে ছেলে নাকি? হ্যাঁ, ছি 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 ছি, কলকাতা থেকে এসেছেন বলে যা খুশি তাই করতে পারেন? রিয়েলি? আমার মতো একটা বেটা ছেলের সামনে এগুলো দেখাতে লজ্জা করলো না আপনার? হ্যাঁ, তারপর আবার বলছেন কিনা এই মেয়েটা মোড়া। আরে না ম্যাডাম, না, মেয়েটা একেবারে গলে গিয়ে শুয়ে আছে। আরো ভেঙে বোঝাতে হবে আপনাকে নাকি? ম্যাডাম, কি কি বলছেন কি আপনি? একটা ডেড বডি দেখে বুঝতে পারছেন না আপনারা পুলিশ না পুলিশ? এখনই টিভি খুলুন, এখন খবর চ্যানেলটা চালান। ও বাবা, হ্যাঁ, আবার টিভিতেও তুলে দিয়েছেন? হ্যাঁ, খুলুন বলছে। এসব করে পার পাবেন ভেবেছেন? হ্যাঁ, এখান থেকে বেরোতে পারবেন তো? আপনি কি হুমকি দিচ্ছেন নাকি আমাকে? অশোক সামন্ত এমনিতে খুব ভদ্রলোক, তবে তার সঙ্গে কেউ অভদ্রতা করলে কোনো ভদ্রলোক কি আর মেনে নেবেন ম্যাডাম? আপনি আমাকে হুমকি দিচ্ছেন? তাহলে পুলিশ আছে কি করতে? অপরাধের প্রমাণ তো দিয়ে দিলাম। দেখুন অফিসার, আপনি ভালোই ভালোই আমাদের সঙ্গে যাবেন নাকি? আরে আপনার সঙ্গে তো যেতে চাই ম্যাডাম, আপনার সঙ্গে তো যেতে চাই। ইডিয়েট কোথাকার। আরে সাত সকালে যা দেখালেন না, উফ, ভাবতেই পারছি না। জাস্ট বলুন ম্যাডাম, বলুন না, কোথায় যাব বলুন। অশোক সামন্তকে অ্যারেস্ট করতে। অ্যারেস্ট? অ্যারেস্ট? তো কোন অপরাধে ম্যাডাম? আরে কিসের একটা ভিডিও তুলে এনেছেন, এটা একটা প্রমাণ হলো ম্যাডাম। মানে? ভুল করলেন ম্যাডাম, আপনি ভুল করলেন। সাত সকালে আপনার কলকাতা চলে যাওয়া উচিত ছিল। আচ্ছা, তা না করে আপনি এখানেই ঘুরে বেড়াতে লাগলেন। কি বলবো আপনাকে, আপনাকে কি বাঁচাবে ম্যাডাম? হ্যাঁ, কি বলছে? ওই কলকাতায় বয়ফ্রেন্ড। তোমার নাম যেন কি? বাবুসোনা? বাবুসোনা কি নাম? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামন্ত মশাই। সাংঘাতিক। আরে ধুর, ওসব কিছু না। আরে ভাববেন না, ভাববেন না, হচ্ছে না। এমন বুদ্ধির ঢেঁকি যে এরা আমার কাছে এসে বসে আছে। ও আসছেন? আচ্ছা, আরে না 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 না, আপনাকে আর কষ্ট করতে হবে না স্যার, আমি যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ চলুন ম্যাডাম, চলুন সামন্ত মশাইকে অ্যারেস্ট করে আনি। চলুন একসঙ্গেই যাই, কেমন? হ্যাঁ, যাবেন তো বটেই, আমার সঙ্গেই যাবেন। উঠুন, গাড়িতে উঠুন। স্যার আপনি কখন? মানে অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আপনার কীর্তি দেখছি। এবারে অশোক সামন্তর সব কটা ডেরায় রেড শুরু হয়ে যাবে। আপনাকে কষ্ট করতে হবে না, ওনার বাড়ির সামনেও পুলিশ আছে। আপনি শুধু মুখ দেখাতে যাবেন, আপনার ব্যবস্থাটা তারপরে করছি। চলুন। আমার কথাটা শুনুন স্যার। অশোক সামন্তর বাড়ি আর রিসোর্ট ঘিরে রেখেছিল পুলিশ। যোগীরা ঠিকই ভেবেছিল সেই সাধু বাবার ছদ্মবেশ ধরা লোকটা
ও ড্রাইভার কিংবা পার্টনার ইন ক্রাইম, নাম ছোট্টু, ভাগলপুরের দাগি আসামি। দুজনে মিলে লাশ নিয়ে পর্নোগ্রাফির ভিডিও বানাতো। বেওয়ারিশ মেয়েদের লাশ এনে রাখা হতো কোল্ড স্টোরেজে। সুযোগ বুঝে গভীর রাত্রে সেখান থেকে গাড়িতে করে সেই মৃতদেহ কেশবপুর রিসর্টে এনে রাখা হতো। তার পাহারাদার ছিল রামশরণ। ক্রাইমে আর পার্টনার বাড়াতে চায়নি বলে ভিডিওগ্রাফির কাজটা অশোক সামন্ত নিজে হাতেই করত। ছবি আর ভিডিও তোলাটা তার বরাবরের শখ, সুতরাং ভিডিওগুলোও সব নিখুঁত তৈরি হতো। অশোক সামন্তর কোল্ড স্টোরেজে তল্লাশি চালিয়ে 2-3টে টাটকা লাশের হদিশও পাওয়া গেল। এত বড় একটা ক্রাইম এভাবে জানাজানি হওয়ার পরে কেশবপুরে আলোড়ন পড়ে গেল। অশোক সামন্তর বাড়ি থেকেই মালিকের সঙ্গে তার পার্টনার ছোট্টুকেও গ্রেপ্তার করল পুলিশ। এসব ঘটনা কভার করতে করতে সন্ধে গড়িয়ে গেল। এই রাতে যোগী আর রাজার থাকার বন্দোবস্ত হলো আরামবাগের একটা নামী হোটেলে। পুলিশ সুপার নিজে জিপ চালিয়ে তাদের আরামবাগে নিয়ে চললেন। মিস মুখার্জি, আপনার সেই মর্গ থেকে লাশ উধাওয়ের স্কুপটা আমি দেখেছি। এবার বুঝলেন তো লাশগুলো কোথায় যেতে পারে? এমন অসংখ্য চক্র কত জায়গায় যে ছড়িয়ে আছে। লাশ নিয়ে আরো যে কি কি কারবার হয় সে আর আপনাকে নতুন করে কি বলবো। সেই হুগলিতে এমন একটা র্যাকেটের কথা আমাদের নোটিসে ছিল, কিন্তু এখনো অবধি তার কোনো সূত্র খুঁজে পাচ্ছিলাম না। এই অশোক সামন্তকে টাইট দিলে পালের গোদাও ঠিক বেরিয়ে আসবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। না না স্যার, আমরা শুধু আমাদের কাজটাই করেছি, বাকি যা করার তো আপনি করে দিলেন স্যার। আপনার মতো ফিয়ারলেস মানুষের আজ সত্যি খুব প্রয়োজন মিস মুখার্জি। আপনার সাহসিকতাকে স্যালিউট জানাই। আমার নাম্বার তো রইলই, কোনোদিন কোনো প্রয়োজন পড়লে ফোন করতে ভুলবেন না কিন্তু। নিশ্চয়। এই যে ম্যাডাম, আপনাদের হোটেল এসে গেছে। থ্যাংক ইউ। ম্যানেজারকে বলা আছে আপনারা এখানে পুলিশের গেস্ট হয়ে থাকবেন, কোনো পেমেন্ট করতে হবে না। গুড নাইট মিস মুখার্জি, এবার তবে আসি। গুড নাইট স্যার, থ্যাংক ইউ সো মাচ। বাবা, সুপার যা জামাই আদর করলো তোকে। একে কি বলে বলতো? কি? সুপার সে উপর। তোর সব ঠাট্টাগুলো কাল শুনি কেমন? আমার ঘুম পেয়েছে, আমি এখন ঘরে যাচ্ছি। শিগগিরই আজ সুপারের পয়সায় ডিনারটা খাবো না? এরকম করিস না প্লিজ, চল চল। শুনলেন মহুয়া বন্দ্যোপাধ্যায়ের লেখা যাজ্ঞসেনী সিরিজের গল্প লাশ রহস্য। আজকের প্রশ্ন, যোগী এবং রাজাকে কোথায় পৌঁছে দিলেন অলোক মিত্র? গত সপ্তাহের মতিচ্ছন্ন মনিকার গল্পের প্রশ্ন ছিল, মেয়েদের ছদ্মবেশ ধরা যুবকটির নাম কি? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন পূজা মজুমদার, অনন্যা সামন্ত, নয়ন পাত্র, অনিন্দিতা দাস, কুহু সামন্ত, উৎসা বিশ্বাস, মিতদ্রু চক্রবর্তী, জয়দীপ ধর, সাহিল প্রামাণিক ও আত্রেয়ী মণ্ডল। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।